দেখছেন এটিএন নিউজ। আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে আজকের বিশ্ব রাজনীতি যেন একটা অদৃশ্য দাবার বোর্ডে পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব কমার আলোচনা, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন মাত্রা পাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এশিয়ায় যুক্তরাষ্ট্র তার কৌশলগত অবস্থান হারাচ্ছে, মিত্র দেশগুলো ঝুঁকছে বিকল্প শক্তির দিকে। এর মধ্যে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে, অবরোধ না তুলে তারা কূটনৈতিক সম্পর্কেও অনাগ্রহী এখনো পর্যন্ত। আর ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে চুক্তি না হলে ইরান তিনি উড়িয়ে দেবেন। এই বৈশ্বিক টানাপোড়েনের অনেকদিন আগে থেকেই সরাসরি প্রভাব পড়ছে তেলের বাজারে, আর সেই প্রভাব এসে পড়েছে বাংলাদেশের প্রতিটি ঘরে। বেড়েছে জ্বালানির দাম, পরিবহন খরচ, নিত্যপণ্যের মূল্য, আর সবচেয়ে বেশি চাপ পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। প্রশ্ন হচ্ছে, এই বৈশ্বিক সংকটের দায় কতটা আমাদের, আর এই থেকে উত্তরণের কী উপায়? এই সব নিয়ে আজকে আমরা কথা বলবো। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা সংকটে বাংলাদেশ নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের আজকে আলোচনায়। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন অ্যাক্টিভিস্ট, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই আমাদের দর্শক থেকে বলছিলাম যে পুরো বিশ্বের রাজনীতি আসলে একটা দাবার বোর্ডে পরিণত হয়েছে, যার প্রভাব আমাদের বাংলাদেশে এসে পড়ছে। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে, এই যে বিশ্লেষণটা, সেটা কতটা বাস্তবসম্মত? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা অনেকদিন থেকে চলমান। এখন যদি অবশ্যই যুদ্ধবিরতি চলছে এবং আজকে এটা নিয়ে বৈঠক হওয়ার কথা সেকেন্ড দফায় আলোচনার জন্য। কিন্তু এই যুদ্ধটা যে এত লম্বা দীর্ঘস্থায়ী হবে, এটা হয়তো আমেরিকা প্রথমে টের পায়নি। আমি নিউ ইয়র্ক টাইমস সহকারে অনেকগুলো মিডিয়ার দিকে চোখ রাখছিলাম, তো সেখানে দেখা যাচ্ছিল যে এই যুদ্ধে এত লম্বা হওয়ার জন্য আমেরিকা শুরুতেই তাদের জার্নালিস্ট বা যুদ্ধ বিশ্লেষজ্ঞ যারা, তারা 7টি কারণকে তার উল্লেখ করেছে। তো সে জায়গা থেকে আসলে এই যুদ্ধটা শুরুতে হচ্ছে কি, এই যুদ্ধটা শুরু করার ব্যাপারে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পেরও আসলে যে নিজ উদ্যোগে যে যুদ্ধটা চালু করেছিল, এটাতে আমেরিকানদের খুব বেশি সায় ছিল না। এবং সেখানে আসলে দেখুন, ইসরায়েল আসলে এটা বোঝাতে সক্ষম হয়েছিল ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাকে, যে আমরা কিন্তু রেজিম চেঞ্জ করে ফেলতেছি এবং ইরানকে খুব দ্রুত ওই ঘুরিয়ে দেওয়া যাবে। তারপরে এখানে আমেরিকাকে যেভাবে এঙ্গেজ করা হয়, তারপরে ওরা আসলে বুঝতে পারেনি যে আসলে যুদ্ধটা এত প্রলম্বিত হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যেটা হচ্ছে ধরেন বড় স্কেলে যে যুদ্ধ হচ্ছে পরিকল্পনা করে করা হয়, সেই যুদ্ধের আপনার একটা মাত্রা বোঝা যায়, কিন্তু যে যুদ্ধ পরিকল্পনাহীন সেই যুদ্ধ কিন্তু মাত্রা বোঝা যায় না। তো এই যুদ্ধটা পুরোটাই পরিকল্পনাহীন ছিল এবং তারাও আসলে ব্যাকফায়ারটা এভাবে হবে। এবং তারা এটা মনে করেছিল যে খুব টার্গেটেড হয়েছে, কিন্তু শুরুতে যদি বলেন আয়াতুল্লাহ খামেনি সহকারে আইআরজিসি বা তাদের যে টপ লিডারদেরকে যারা প্রথম তারা হত্যা করেছিল, তারপর মনে করেছিল যুদ্ধটা হয়তো এখানেই থেমে যাবে বা ইরান হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু পরবর্তী সময় যেটা আসলে ব্যাকফায়ার করে ফেলবে, এটা আসলে তারা বুঝে উঠতে পারেনি। এবং শুধু তাই না, আপনি দেখেন যুদ্ধবিরতির পরেও যখন আবার তাদেরকে নানা শর্তে বেড়াজালে বন্দি করে রাখা হচ্ছিল এবং নতুন নতুন শর্ত আরোপ করা হচ্ছিল এবং যে রিজিড পজিশন থেকে আসলে ট্রাম্প সরে আসছিল না, তারপর মনে হচ্ছিল যে ইরান আসলে আত্মসমর্পণ করবে। তো সেই জায়গা থেকে কিন্তু ইরান সরে দাঁড়ায়নি। এবং আজকে আমি লাস্ট আসার আগ পর্যন্ত, আপনার সাথে আসার আগ পর্যন্ত দেখতেছিলাম যে তাদের যে আসলে যে নিউজ মিডিয়াগুলা মানে ইরান কেন্দ্রিক, তারা কিন্তু বারবার বলছে যে আমরা এই আলোচনা বসতে আগ্রহী না। এবং আপনার আলোচনা আপনি বলছেন যে তারা কূটনীতিক আলোচনায় বসতে আগ্রহী না। সুতরাং এই অবস্থার মধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে পাকিস্তানকে কিন্তু আসলে মধ্যস্থতাকারী ভূমিকা রাখা হচ্ছে। এবং এটাও কিন্তু মনে রাখতে হবে যে এটাও কিন্তু আমেরিকার একটা মানে দাবার গুটি। তো সে জায়গা থেকে আসলে ধরেন এখানে আমেরিকার তো নিশ্চয়ই এখানে একটা প্রশ্নবিদ্ধ জায়গা উঠেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধরেন যুদ্ধটা কতদিন চালাতে পারবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার অর্থনীতির উপরে। কারণ যুদ্ধটা সরাসরি অর্থনীতির সাথে সম্পর্কিত। এবং অর্থনীতির সাথে সম্পর্কিত হলে জনজীবনের উপর সম্পর্কিত, তারপর রাজনৈতিক প্রভাবের দিকে চলে যায়। অবশ্যই একটার সঙ্গে আরেকটা তো ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গা থেকে আসলে আপনি যে প্রশ্নটা করলেন যে আমেরিকার আসলে শক্তি ক্ষয় হচ্ছে কিনা বা তার যে প্রভাব আধিপত্যরা, এটা নিশ্চয়ই আসলে। এবং আপনি যদি সেটা পেট্রো ডলারের দিকে খেয়াল করুন, আপনি যদি সেটা বাণিজ্যিকভাবে খেয়াল করুন, কিংবা যে একক আধিপত্য, সেই জায়গা থেকে আসলে কিন্তু আমেরিকা কিন্তু একটা মানে বিকল্প মেরুকরণের দিকে যাচ্ছে। এবং আপনি খেয়াল করে থাকবেন, যখন আপনি একটা শক্তি একদিকে চলে যায়, তখন ওই শক্তির বিপরীত মুখ দিকে কিন্তু অন্যদিকে ধাবিত হয়। এবং এই যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমেরিকার যে প্রভাবটা আসলে ক্ষয় হয়ে যাচ্ছে, এবং আমেরিকা যে অজেয় এই মিটটা যখন ভেঙে যেতে শুরু করলো, তখন কিন্তু বিকল্প শক্তির দিকেও অলরেডি কিন্তু সেটা অনেকদিন থেকে চেষ্টা চালাচ্ছিল, যে ব্রিক্স কেন্দ্রিক বা চায়না রাশিয়া কেন্দ্রিক একটা পোলারাইজেশনের যুগে। তো সেটা কিন্তু খুব বেশি আলোড়ন তুলতে পারেনি, কিন্তু এবারের এই ঘটনার পরে কিন্তু সে বিকল্পের দিকেও চলে যাচ্ছে। এবং আমি মনে করি সবকিছু মিলে ধরেন আমেরিকার যে একক আধিপত্য, সেই আধিপত্য বিস্তারটা হয়তো আগামীতে বিরাট আকার হুমকির দিকে চলে যাচ্ছে। অবশ্যই আমরা এখনো দেখতে পাচ্ছি যে হুমকি পাল্টা হুমকির মধ্যে আছে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইরান বলেছে অবরোধ না তুলে তারা কূটনৈতিক আলোচনায় অনাগ্রহী, এবং সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারিটা দিয়েছেন যে চুক্তি না হলে তিনি ইরানে উড়িয়ে দেবেন, এই ইঙ্গিতটা আসলে কেমন
দিকে যাচ্ছে, আপনার কি মনে হয় যে আপনি সামনে দেখুন, আমাদের কি কয়েকদিন অপেক্ষা আগে করছে? কিন্তু ট্রাম্প কিন্তু এই হুমকিটা দিয়েছিল যে ইরানি সভ্যতা আমি উড়িয়ে দিব, নিশ্চয় আপনি দেখেছেন। তো আসলে দেখুন, ইরান কিন্তু একটা পারস্য যেটা সভ্যতাটা কিন্তু দীর্ঘ অনেক কয়েক হাজার বছরের। এবং ইরান আসলে এমন একটা জাতি, ইরান কিন্তু অন্য যুদ্ধ জাতিগুলোর থেকে একটু ডিফারেন্ট। ধরেন ইরান কিন্তু ক্রাইসিস মোমেন্টে সে আরো বেশি ইউনাইটেড হয়। ইরানের প্রচন্ড পরিমাণ ক্রাইসিস, তার যদি আপনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলেন, তারপরে হচ্ছে কি তার প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আপনি যদি হিসাব করে থাকেন তার অনেক বেশি তার কর্মসংস্থানের অভাব, তার ইনফ্লেশন রেট খুব হাই, তার ওখানে জননিরাপত্তা বা জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোকে খুব বেশি অ্যাড্রেস করা হয় না। সেই জায়গা থেকে তার যখন যুদ্ধ জাতি, এবং ইরানকে কিন্তু আসলে বারবার কিন্তু ইরান যুদ্ধ জিতে আসা জাতি। তো সেই জায়গা থেকে আসলে দেখুন, এই জায়গা থেকে আপনি যুদ্ধটা কোন জায়গায় গিয়ে থামবে এটা কিন্তু কেউ পুরো একটা অনিশ্চিত যাত্রা। এবং সে জায়গা থেকে আরেকটা জিনিস বলতেছে আপনাকে, যে সেটা হচ্ছে ধরেন এই ট্রাম্পের যে পাটলা হুমকি বা যে সমঝোতা আসবে না কিংবা উড়িয়ে দেওয়া, সে উড়িয়ে দেওয়াটা আসলে ধরেন রেটরিক করতে বলে, এবং এটা নিয়ে কিন্তু আমেরিকানরা কিন্তু এখন হাসাহাসি করতেছে। ইভেন শুধু আমেরিকান না, তার রিপাবলিকরাই। এবং সামনে কিন্তু আমেরিকার একটা মধ্যস্থতা উপনির্বাচনের মধ্যেও কিন্তু তার একটা হুমকির মধ্যে রয়েছে। তো সে জায়গা থেকে আমি মনে করি যে ধরেন এই পাল্টা হুমকিগুলো আসলে খুব বেশি কাজে আসবে না। এবং আপনি খেয়াল করে থাকেন, আমেরিকা কিন্তু 200-র উপরে তার ড্রোন মিসাইলকে তারা ইন্টারসেপ্ট করা হয়েছে, তাই না? তারপরে এর বাইরেও কিন্তু আপনি হিসাব করে থাকেন তার S-35 যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানটা কিন্তু আবার প্রশ্নের মুখে পড়বে, যেটা সবচেয়ে লেটেস্ট। তো সে জায়গা থেকে ধরেন আমেরিকার যে মিথ ভাঙা সহকার, আমি মনে করি যে আমেরিকার এই পাল্টা হুমকিটাকে যুদ্ধটাকে আরো বেশি প্রলম্বিত এই করবে। হুমকির মধ্যে যদি আমি বলি যে অনেকে আশঙ্কা করছেন একটা পারমাণবিক হামলারও, অনেকে না, আশঙ্কা পারমাণবিক করছেন। হামলার আশঙ্কা আমি ওইদিকে যেতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে আসলে যুদ্ধটা তো মূলত শুরু হয়েছিল 2-3টা কেন্দ্র। একটা হচ্ছে ধরেন ইরানের পারমাণবিক যে মজুদ বা পারমাণবিক কর্মসূচি, সেটাকে কেন্দ্র করেই পারমাণবিক যুদ্ধ দিকে যাবে না। কিন্তু ধরেন এই অবস্থান থেকে কিন্তু ইরানও কিন্তু সরছে না, কারণ আমেরিকা কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিল যে তার যে পারমাণবিক যে সেন্ট্রিফিউজ করাটা, সেটাকে 60% থেকে 20% নেমে আসতে হবে, এবং এটাকে ধ্বংস করে ফেলতে হবে। ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্রগুলো, সেগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। আপনি 2025 সালের জুনে যে জাতিসংঘের আপনার যে তারা হচ্ছে কি পরমাণু কর্মসূচি যে তারা ইনভেস্টিগেট করে, তারা দেখেছিল যে সেখানে তারা 65% পর্যন্ত তারা সেন্ট্রিফিউজ করে ফেলেছে। আপনার 65% করে ফেলা মানে কিন্তু আপনার পরমাণু বোমা তৈরি করার একদম লেটেস্ট ধাপে চলে গেলেন। এবং শুধু তাই না, আপনার কাছে 441 গ্রাম ইউরেনিয়াম রয়েছে, যেটা দিয়ে আপনি কি ধরেন 12টা পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তো এটা আসলে একটা বড় শঙ্কার কারণ, মানে যুক্তরাষ্ট্র বলেন, ইসরায়েল বলেন, সবচেয়ে বেশি শঙ্কার কারণ আসলে ইসরায়েলের জন্য। কারণ ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল বা একক আধিপত্য মিডল ইস্টে চায়, তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরান। এবং ইরান কিন্তু বারবার তার হিজবুল্লাহ বলেন, হামাস বলেন, ফিলিস্তিন বলেন, সবার জন্য একটা ত্রাণকর্তা হিসেবে আসে। তো সেই জায়গা থেকে সে যদি এটাকে মানে দুমড়ে মুছে শেষ করে দিতে পারে, তাহলে তার জন্য যাত্রাটা খুব সহজ হয়। তো এই হুমকি দামকিটা আসলে আমি মনে করি ধরেন যুদ্ধটাকে আরো বেশি প্রলম্বিত করবে, সংকটটাকে আরো বেশি ঘনীভূত করবে। কারণ আপনি হিসেব করে থাকবেন, যুদ্ধ সবসময় কিন্তু এসব সুপার পাওয়ার, এই উম্মাদ ক্রেজি যারা শাসক, তাদের আসলে ইগো প্রবলেমের কারণে বা তাদের কূটনৈতিক তৎপরতার ব্যর্থ হওয়ার কারণে কিন্তু যুদ্ধ প্রলম্বিত। আপনি খেয়াল করে থাকেন, আপনি হিটলারের ইগোর কারণে পৃথিবীতে তো মানুষকে হত্যা করতে হয়েছিল, যুদ্ধটা মানে প্রলম্বিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রত্যেকটি মেজর যুদ্ধগুলো বলেন, ওয়ারগুলো বলেন, ইভেন সিভিল ওয়ারগুলো, জাস্ট পাওয়ারদের ইগো প্রবলেমের কারণে যুদ্ধগুলো প্রলম্বিত। তাই আমি মনে করি ধরেন এই অবস্থাতে যদি তারা তাদের অবস্থানে রিজিড থাকে এবং যদি ইগো প্রবলেমটা আরো বেশি, ইগোস্তান্ত্রিক জটিলতা আরো বেশি প্রলম্বিত হয় বা প্রকট আকার ধারণ করে, তাহলে কিন্তু সংকটটা কিন্তু আরো বেশি। এই পরিপ্রেক্ষিতে কি বৈশ্বিক যে রাজনীতি, তার সমীকরণটা পাল্টা যাচ্ছে না? যেমন পাকিস্তান, চীন সহ আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান, এই সমীকরণকে আসলে কিভাবে বদলে দিচ্ছে আপনার মনে হয়? এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে নেব। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার সংকটে বাংলাদেশ, সার্বিকভাবেই আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি ডাক্তার রাকিব আল হাসানের সাথে। বিরতিতে যাবার এক মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আঞ্চলিক শক্তিগুলো আছে, যেমন পাকিস্তান, চীন, এই শক্তিগুলোর অবস্থান কিভাবে সমীকরণ বদলে দিচ্ছে বৈশ্বিক রাজনীতির? খুব ইন্টারেস্টিং আলাপ। দেখুন আসলে পৃথিবীতে আসলে দুইটা মেরুকরণের দিকে যায়। একটা হচ্ছে কি আমরা বলি যে ওয়েস্ট মেরুকরণ, যেটাকে পাশ্চাত্য দেশগুলো, ইউরোপ আমেরিকার দেশগুলো, আর একটা হচ্ছে কি চায়না, রাশিয়া বা তার সমগোত্রীয় যে দেশগুলো, যেগুলোতে আসলে মূলত আমেরিকান স্যাংশন ট্যাংশনগুলো থাকে আর কি। তো এবারে যুদ্ধটা আসলে জিজ্ঞাসাটা আপনি দেখেন, সেখানে আপনি যদি খেয়াল করেন যে প্রথম দফায় যে ইরান যে 10টি প্রস্তাব দিয়েছিল, সেই 10টি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব ছিল যে আমেরিকা যে তার প্রক্সি দোকানগুলা, আমি এই বাংলা ভাষায় বললাম আর কি, যে প্রক্সি দোকানগুলো যেখানে রয়েছে সেগুলোকে সে উঠে ফেলতে হবে, একটা শর্ত ছিল। যেমন তার অনেকগুলো এয়ারবেস রয়েছে। এবং আপনি খেয়াল করে থাকেন এই যুদ্ধটা হচ্ছে ইসরায়েল বনাম
ইরান বা ইরান বনাম আমেরিকা, কিন্তু তারা অ্যাটাক করতেছে সব মধ্যপ্রাচ্য দেশগুলো, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সবগুলো দেশে অ্যাটাক করলো, কারণ এখানে মিলিটারি মানে আমেরিকান যে মিলিটারি বেসগুলো এখানে রয়েছে। আরেকটা বিষয় আপনি খেয়াল করেন, এই যে হরমুজ প্রণালীর ক্ষেত্রে আমি আজকেও দেখলাম তাদের এক নেতা বিবৃতি দিলেন যে বলছে যে হরমুজ প্রণালী যদি একটা স্বাভাবিক পথ থাকতো তাহলে আমরা বন্ধ করতাম না, তাহলে সকলের জন্য এটা উন্মুক্ত পথ থাকতো, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনারা এই পথগুলো ইউজ করে আমাদেরকে মারার জন্য সেখানে ব্যবস্থা করেন, তাহলে আমরা তো এটাকে ছেড়ে দিব না। তো সুতরাং এখানে আসলে মূলত জিওপলিটিক্যাল যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলোর জায়গা থেকে এসে ধরেন আমেরিকাকে যারা মানে আমেরিকার প্রক্সি হিসেবে যারা এখানে ছিল তারা এবার অন্তত একটা মানে মোটা দাগে একটা শিক্ষা পেয়েছে, এবং আমার ধারণা যে ধরেন আগামীতে মানে অন্ধভাবে আমেরিকাকে ট্রাস্ট করা সেই জায়গাটাকে আসলে ক্ষয়িষ্ণু হবে উঠবে। আরেকটা বিষয় দেখেন, আপনি পাকিস্তানের কথাটা আনলেন, পাকিস্তান কিন্তু যুদ্ধের পার্ট না, কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় এখন ডিপ্লোম্যাটিক রোলে রয়েছে, একদম সবচেয়ে বড় ডিপ্লোম্যাট। এবং এখানে দুটো ব্যক্তির নাম বলতে হয়, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তাদের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মনির। এবং আপনি খেয়াল করেন তারাই কিন্তু পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করতেছে। এখানে আপনার মাথায় রাখতে হবে যে পাকিস্তান কিন্তু অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, তাদের রাজনৈতিক সংকটটা অনেক বেশি, বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু তারা কিন্তু সামরিকভাবে বা সামরিক যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড। আপনি খেয়াল করে থাকবেন এটা এই অ্যাডভান্সনেস হওয়ার একটা কারণ কি, এবং ট্রাম্প কেন তাদেরকে বেশি বিশ্বাস করতেছে। এটা মজার ঘটনা আছে, আপনি দেখেন গত বছর যখন তারা যে রাফাইল ফেলাই দিল ইন্ডিয়ার 4টা রাফাইল, সেটা কিন্তু ভারতের সীমান্তে কিন্তু তারা ঢোকে না, তাদের সীমান্তে বসে তারা এই কাজটা করেছে। সুতরাং তার সক্ষমতা জানাটা কিন্তু সে সেখান থেকে দিয়েছিল, এবং যার কারণে ট্রাম্প কিন্তু তাদের প্রতি একটা ভিন্ন ধরনের টাস্তা রয়েছে। আপনি দেখেন গতকালে ইরানে গিয়ে তার ইরানের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরছে আসিম মনির, এবং এখানেও সে কিন্তু সবচেয়ে বেশি ডিপ্লোমেসিক রোলটা প্লে করতেছে। তো এখানে যে গ্লোবালাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটায় ধরেন ইরান কিন্তু এবার চতুর্থ শক্তি হিসেবে কিন্তু আবির্ভাব ঘটেছে। এটা কিন্তু যদি আপনি পাশ্চাত্য মিডিয়া লেন্সে দেখেন তাও কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য যে ইরান একটা চতুর্থ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তো এটা কিন্তু ধরেন এক ক্ষেত্রে যেরকম মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে তাদের যে আবির্ভাবটা, এবং আপনি দেখুন মধ্যপ্রাচ্য অন্য দেশগুলো কিন্তু এখন অন্য একটা চোখে ইরানকে দেখবে, এবং একই সাথে কিন্তু ইসরায়েলের জন্য একটা পাল্টা জবাব রয়েছে। এবং আরেকটা বিষয় যে ধরেন আমেরিকা যে সবকিছু যে যেন খুশি তেন ভাবে করে ফেলে, সেই জায়গাটা থেকে কিন্তু তার বেরিয়ে আসার সুযোগটা রয়েছে একদম। এবং সবকিছু মিলাই মনে করি যে ধরেন যে সমীকরণটা আসলে এমন দিকে যাচ্ছে, সেখানে ধরেন আমেরিকার যে একক আধিপত্যটা, সেই আধিপত্য যায় কিন্তু অন্য জায়গায় প্রশ্ন তোলার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা সেটাই আসলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে। আমরা যেহেতু বলছিলাম যে বৈশ্বিক টানাপোড়েনের অনেক কিছুই কিন্তু সরাসরি অনেক ক্ষেত্রেই প্রভাব পড়ে, যেমন এখন যেটা পড়েছে তেলের বাজারে, এবং এই যে প্রভাবগুলো পড়ছে বিভিন্ন দেশের ক্ষেত্রে, এবং জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সরাসরি সব খাতেই কম বেশি প্রভাব পড়ছে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে সরকারের যে সমন্বয় নীতি এবং শ্রমজীবী মানুষের জীবনযাত্রা, সেটার সঙ্গে আপনি কিভাবে এটা রিলেট করবেন? শ্রমজীবী মানুষের জন্য এটা তো দিন দিন আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। এটা আসলে দেখুন, আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বলেন, বাংলাদেশের পার্সপেক্টিভে তো জ্বালানি একটা মৌলিক উপাদানের মতোই, আর জ্বালানির বাইরেও কিন্তু জ্বালানির দাম যেহেতু বেড়েছে, সামনে কিন্তু গ্যাস সংকট বাড়বে, এলপিজি, সার, ফার্টিলাইজারও কিন্তু অলরেডি সংকট শুরু হচ্ছে। তারপর অলরেডি আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই ঘোষণা দিয়েছে তার $100 বিলিয়ন রিজার্ভ রেখেছে, কারণ পৃথিবীতে খাদ্য সংকট তৈরি হতে পারে, ইউরিয়া সারের সংকট তৈরি হতে পারে। তো সবকিছু মিলে কিন্তু এটা গ্লোবাল সংকটের দিকে আমরা যাচ্ছি। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বলেন, সরকার কিন্তু গত 2 দিন আগে তেলের দাম বাড়িয়েছে, অলরেডি কিন্তু প্রতিদিন 200 কোটি টাকা করে সরকার ভর্তুকি দিয়ে এতদিন কন্টিনিউ করেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক রেস্ট্রিকশন এবং বাইন্ডিং রয়েছে IMF সরকার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর। তো সেক্ষেত্রে কিন্তু সরকার এটাকে সমন্বয় করার জন্য দামটা বাড়িয়েছে, কিন্তু এটা মাথা রাখতে হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন দাম বাংলাদেশে রয়েছে, এবং সরকার কিন্তু আপনি যে বলছেন যে শ্রমজীবী এখন কিছু করার না, আসলে এই একটা সংকটের জায়গা থেকে সবারই ডিফিকাল্টিসটা ফেস করতে হবে, কিন্তু সরকার আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আন্তরিক। আপনি যদি খেয়াল করে থাকেন, সরকার ক্ষমতা নেওয়ার মাঝেই কিন্তু 11 লক্ষ কৃষককে 10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করেছে, এবং আমাদের সরকার কিন্তু সবচেয়ে বেশি ভর্তুকি দেয় জ্বালানি, বিদ্যুৎ, সার এগুলাতে। তো সরকার এখানে কিন্তু ভর্তুকিটা কিন্তু বজায় রেখেছে, এবং আমি মনে করি যে সরকার বিকল্প উৎস থেকে এই জিনিসটা ক্রাইসিস ম্যানেজমেন্টটা সরকার খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এখন কিন্তু সরকার অনেক কিছু করতেছে, কিন্তু সরকার এই জায়গাটা কিছু সমন্বয়তার অভাব রয়েছে, এবং সরকার জনগণকে আশ্বস্ত করতে পারছে না, এটা একটা বড় সমস্যা। যেমন তার মিনিস্ট্রিগুলা, তার জ্বালানি মিনিস্ট্রি বা তার যে মুখপাত্র জায়গাগুলো থেকে, প্রেস উইং জায়গাগুলো থেকে সরকার আশ্বস্ত হতে জনগণ আশ্বস্ত হতে পারতেছে না, যার কারণে দেখেন পেট্রোল পাম্পে কিন্তু লাইন কম নাই, মানুষ কিন্তু হাহাকারটা কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি, এবং সোশ্যাল মিডিয়াতে খবরের পরিমাণটা অনেক বেশি। এই জায়গাটা কিন্তু 2 দিন আগেও বলেছেন যে তিনি 10টা জ্বালানি তেলের ফিলিং অয়েল স্টেশন ভিজিট করেছেন, কিন্তু সেখানে তিনি কোনো লম্বা লাইন দেখেননি এখন পর্যন্ত। না, আমরা তো লাইন দেখে তো অভ্যস্ত, এবং এই লাইনগুলো কিন্তু 3 কিলো 4 কিলো পর্যন্ত চলে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব চিত্র। এখন এই জায়গা থেকে আমি মনে করি যে সরকার একটা মিসম্যানেজমেন্ট, বা সরকার জনগণকে আশ্বস্ত করতে সমস্যা হচ্ছে, কারণ কি ধরেন জনগণের সামনাসামনি দেখতেছে, আপনি যদি বলেন যে এটা হচ্ছে না, তাহলে কিন্তু জনগণ আপনাকে ট্রাস্ট করবে না, আপনার ভালো উদ্যোগগুলো ট্রাস্ট করবে না। তেল দেয়া হচ্ছে, সরি, সব পাম্পে কি তেল দেয়া হচ্ছে? সব পাম্পে তেল দেওয়া হচ্ছে, অনেক পাম্প তো বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু পাম্পে কিছু ডিউরেশন মেনটেন করে ইন্টারভাল করে দেওয়া হচ্ছে, কারণ এই মুহূর্তে আবার প্যানিক বাইংটাও বেশি, একই সাথে মানুষের চাহিদাও বেশি,
এবং আপনার সাপ্লাই চেনে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে সবসময় বাংলাদেশে দীর্ঘমেয়াদী বৈশ্বিক সংকট মোকাবেলায় পিছিয়ে থাকে, এটা এক্ষেত্রে আমাদের সামনের প্রস্তুতিটা আসলে কেমন এবং এই থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা? আর যদি একবার শেষে একটা প্রশ্ন আমি যুক্ত করি এর সাথে, বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি আগে আপনার এই প্রশ্ন, বাংলাদেশ সংকটের সময় পিছিয়ে থাকে, এটা আসলে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তো আসলে ওয়েস্টের মতো না, আমাদের মানে ক্যাপাসিটিটা তো আপনাকে দেখতে হবে। তো আমাদের ক্যাপাসিটিগুলো খুবই সীমিত, লিমিটেড। এখন এই লিমিটেড অবস্থার মধ্যে যখন একটা বড় ধাক্কা চলে আসে তখন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কলাপস হওয়ার সুযোগ থাকে। আমরা কোভিড সংকটও সেটা দেখেছিলাম, রাশিয়া ইউক্রেন ওয়ারও দেখেছিলাম। তো সেই জায়গা থেকে আমি মনে করি ধরেন সরকার খুবই আন্তরিক, আর এটা যেহেতু জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেই কাজটা করবে এবং আমরা আশাবাদী হতে চাই। সরকারের বয়স মাত্র 2 মাস হলো, তো সরকার এই টাইমেও কিন্তু সরকার গুছিয়ে ওঠা, মানে তার হানিমুন পিরিয়ডটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে কিন্তু খুব মানে এলোপাতের একটা ঝড়, কালবৈশাখী ঝড় যেটাকে বলে, সেই ঝড়টা কিন্তু সে ফেস করতে হচ্ছে। তো আমরা মনে করি যে সরকার এটাকে ওভারটেক করতে পারবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে কি, বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা। এখন এটা নিয়ে আসলে অনেকদিন থেকে একটা বিভিন্ন কনস্পাইরেসি থিওরি তৈরি হচ্ছে বা অনেক যুদ্ধতাত্ত্বিক থিওরি তৈরি হচ্ছে। আপনি যদি বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি বলেছেন কিন্তু এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল। এখন তৃতীয় বিশ্বযুদ্ধটা কি আগের দুটো যুদ্ধের মধ্যে কি একই ফরম্যাটে হবে কিনা বা ভিন্নাঙ্গিক হবে কিনা সেটা বড় প্রশ্নের জায়গা। কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের যাত্রাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রাশিয়া যখন ইউক্রেনের 20% জায়গা দখল করে নিল এবং এই 20% জায়গা 4টা প্রভিন্স সহকারে, এই জায়গাটা দখল করার মধ্যে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা জ্বালান তৈরি হলো। এবং এই সংকটটা যদি বেশি ঘনীভূত হয় তাহলে চায়না তাইওয়ানে অ্যাটাক করবে, কারণ এই সময়টাকে সে বেছে নেবে। যখন পৃথিবী অন্য জায়গায় ব্যস্ত থাকবে তখন আমি অন্য জায়গায় অ্যাটাক করার সুযোগ থাকবে এবং তখন উইগরের দিকে অ্যাটাক হবে, শুরু হবে, কাশ্মীরের সংঘাত তৈরি হবে, রাশিয়া আবার নতুন করে ইউক্রেনে পাল্টা হামলা তৈরি হবে। তো এই জাতীয় বৈশ্বিক যে সুপার পাওয়ারগুলো তার সুবিধা অনুযায়ীগুলো অন্য জায়গায় ইন্টারভেন করার সুযোগ পাবে এবং যেহেতু ধরেন বিশ্ব অনেক কাজে এঙ্গেজ থাকবে তখন তার সুবিধা বা এটা হাসিল করার জন্য সেটা বড় একটা মুখ্যম টাইমটাকে বেছে নেবে। তাই মনে করি ধরেন এই সমস্যাগুলো যত বেশি প্রলম্বিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধ তত বেশি ধাবিত হবে। এবং এখন যেহেতু AI 5G জেনারেশন আল্ট্রা মডার্ন অন্যদিকে চলে গেছে প্রযুক্তি, তো সেই জায়গা থেকে যুদ্ধটা নানাভাবে চলতে পারে। এবং ধরেন এই যে করোনাটাকেও কিন্তু আমি ধরেন একটা বায়োলজিক্যাল ওয়ার হিসেবে দেখি। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ যে যাবে এই জিনিসটা বলার আগে কিন্তু আমি মনে করি আমরা কিন্তু অলরেডি সেই পথে আসি এবং সেই জায়গাটা কোন জায়গায় যাবে সেটা কিন্তু ধরেন বিশ্বের এরকম ক্রেজি বা পাগলা নেতাদের উপর নির্ভর করতেছে, কারণ তাদের উপরে আমাদের সাধারণ মানুষ, সাধারণ দেশগুলোর, তৃতীয় বিশ্ব দেশগুলোর ভাগ্যগুলো নির্ভর করে। সেটাই, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটি নিউজে দর্শকদেরকে শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং সংকটে বাংলাদেশের নানা দিক নিয়ে। বিশ্ব রাজনীতির প্রতিটি টানাপোড়েন আজ আর কেবল দূরের কোনো ঘটনা নয়, তার প্রভাব সরাসরি এসে পড়ে আমাদের রান্নাঘরে, আমাদের পকেটে, আমাদের জীবনে। তেলের দামের ঊর্ধ্বগতি শুধু একটি অর্থনৈতিক সূচক নয়, এটি সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে তোলে। তাই এখন প্রয়োজন শুধু বিশ্লেষণ নয়, কার্যকর নীতি ও দূরদর্শী পরিকল্পনা। বৈশ্বিক সংকট এড়ানো সম্ভব নয়, কিন্তু তার ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।